হাদি ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটা কে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এক আন্দোলনে পুরা সোসাইটির 20% নাগরিককে আপনারা সিস্টেমের বাইরে রাখবেন, এভাবে এভাবে শান্তি আসবে? বলতে পারেন টাইট দেন, টাইট দেন। ভাই টাইট দিলে টাইট হয়, কিন্তু ছিঁড়েও যায়, ভেঙেও যায়, ফেটেও যায় টাইট দিলে। তো এখন এক্সট্রা টাইমেও গোল হচ্ছে না, তখন উপদেষ্টারা নিজেরাই নেমে গোল দেওয়া শুরু করে দিচ্ছে যে আমরাও এখন খেলোয়াড়, আমরা রেফারি না। তাদের যেভাবে ভাল লাগবে লিখবে, তাদের হাতে ক্ষমতা আছে, লিখবে। জনগণ দেখছে, দেখতে দেখতে কোন সময় কি হয় বলা যায় না। মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আছে নাকি এই সরকারে? এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তারা তাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, তারা তারা এই যে এত বড় গালি দিল, এত নোংরা নোংরা কথা বললো, তারপরে বাংলা এডিশন নাকি যেন একটা খুলছে, এটা তো এটা একটা পর্ন সাইটে রূপান্তরিত হয়েছে। মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও দেয়। হ্যাঁ, তো এই যে এত বড় নোংরা কথা বললো যে আমাদের বীরঙ্গনারা পতিতা, এই এই ওয়েবসাইট থেকে ছাড়লো, ইউটিউব চ্যানেল থেকে ছাড়লো। ঠিক আছে, এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সব মুক্তিযোদ্ধা কেউ আছে নাকি ওখানে? না সব কনভার্ট হয়ে রাজাকারে রূপান্তরিত হয়েছে? না হলে ওরা ওরা কোনো প্রতিক্রিয়া জানাইছে? কোনো 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 নিষেধাজ্ঞা দিছে? কিছু বলছে? মামলা করছে? কার কাজ? এতগুলো টাকা দিয়ে একটা মন্ত্রণালয় চলে, সেই মন্ত্রণালয়ের টাকা ওদের হাওয়া খাওয়ার জন্য নাকি? বৃহস্পতিবার তফসিল ঘোষণার পরপরই শুক্রবার রাজধানীর বুকে প্রকাশ্যে ইনকলাব মঞ্চের আহ্বায়ক, যিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীও ছিলেন এই নির্বাচনে, ওসমান হাদির উপরে গুলিবর্ষণ করা হলো হত্যার উদ্দেশ্যে। কারা করতে পারে এবং কি উদ্দেশ্যে, এবং একই সঙ্গে এই নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতি তুমুল আকার ধারণ করতে পারে, এটি তারই কোনো ইঙ্গিত কিনা? জি, অনেক ধন্যবাদ। হাদি ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটা কে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এই সময়টাতে জুম্মার পরে ঘটনা ঘটলো না, সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস ভাইকে নিয়ে ওরা ব্যাপক তৎপরতা দেখিয়েছে। অর্থাৎ 6 ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য। এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির, আমি মনে করি আর কি। এবং কেন করেছে জানি না, কিন্তু তারা হয়তোবা রাজনৈতিকভাবে মির্জা আব্বাস ভাইকে আঘাত করতে চেয়েছে, সেই কারণে হয়তোবা তারা খুনির কেউ না, কিন্তু ওই আঘাত করতে গিয়েও এটা বাস্তবতা যে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানে খুনিদেরকে ধরতে পারলো না। এটাই হলো একটা বিষয়। সাকসেস রেট 0 খুনিদেরকে পাওয়ার ক্ষেত্রে। এবং তাদেরকে পুরো রাতটা সময় দেওয়া হলো যে তারা যেন সেফ এক্সিট নিতে পারে, নিরাপদে কোথাও যেতে পারে। তো এটাই আর কি, আপনারা যেটা দেখছেন আমরাও এটাই দেখছি। এবং এখন যেটা হয়েছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আরো কিছু মানুষকে স্যাবোটেজ করার চেষ্টা করছে। পুরনো বক্তব্য, তারপরে পুরনো ঘটনা, এগুলোকে এনে পেঁচানোর চেষ্টা করছে। মূল যে খুনি, সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা, সিসিটিভি ফুটেজে 2-3টা ফুটেজ আসছে। ঢাকা শহরে কি মাত্র 2-3টা সিসি ক্যামেরা? অসংখ্য সিসি ক্যামেরা আছে। ওই বাইক কোথাও না কোথাও গিয়ে থেমেছে, সেখানে গিয়ে কাপড় পরিবর্তন করেছে, তারপরে আবার অন্য একটা বাহনে গেছে বা কাপড় পরিবর্তন করে গেছে। এই কোনো কিছুতে সার্ভিলেন্সের বাইরে না। হয়তোবা পুলিশ চেষ্টা করছে, কিন্তু ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না। এটাই আর কি, আপনারাও পাইনি, আমরাও পাইনি। এটাই পেলে ভালো হতো। অনেক নির্দোষ মানুষকে দোষারোপ করছে, রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, ওই ফায়দাটা আর নিতে পারতো না। এটা আমরা বুঝতে পারছি, কিন্তু চক্রান্তকারী কারা, ফায়দা লোটাকারী, মানে ফায়দা এটা গ্রহণকারী খুনি কারা আমরা জানি না, খুনি কারা আমরা জানি না, তবে ফায়দা লুটতে চাই তাদেরকে আমরা জানি। আচ্ছা, কারা লুটতে চাইছে? ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কারা আপনার দৃষ্টিতে? এটা জামাত শিবির চেষ্টা করেছে সারাক্ষণ, সাদিক কায়েম চেষ্টা করেছে, তার দলের একবারে জান প্রান্তে চেষ্টা করেছে। জুমা তো লাজ লজ্জা সব ছেড়ে মির্জা আব্বাসের উপর হামলেই পড়লো।
মির্জা আব্বাস হুম। ভাইদের অনেকের গায়ে হাত দিল, ওখানে ছেলে পেলে অনেকে যারা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, তারা তাদের আমিরকে নারায়ে তকবীর দিয়ে স্লোগান দিয়ে অভিনন্দন জানালো, আর মির্জা আব্বাস ভাইকে ক্ষেত্রে হ্যারাসমেন্ট করলো। পুরা ঘটনায় ঘিরে ফেলেছে হাদিকে এরপর, ওই ঘটনার পরে জামাত শিবির। আহ, পুলিশের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করা হচ্ছে। আমরা জানি যে অপারেশন ডেভিল হান্ট আমরা এর আগেও এই অপারেশন ছিল, সেই অপারেশনটা অনেক ভালো সাকসেসফুলও ছিল না। তো আবার সে অপারেশন দিচ্ছে। অপারেশনের সমালোচনা করব না, অপারেশনের সফলতা চাই। কিন্তু অপরাধী আমরা সেটা দেখেছি, আমি আমি অক্ষরে বলতে চাই সেই অপারেশনটা শুধুমাত্র হয়েছিল গাজীপুরে, যখন হাসনাত আবদুল্লাহর উপরে আঘাত করা হলো, তার পরপরই ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো। এবং আমরা দেখেছি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরার জন্য এই অপারেশনটা পরিচালিত হয়েছিল, ধরা হয়েছেও তাই। প্রকৃত আওয়ামী লীগের মধ্যেও সন্ত্রাস থাকতে পারে, আমি বলছি না যে নেই, কিন্তু প্রকৃত যারা অপরাধী, প্রকৃত না, যারা আমি সন্ত্রাসী, আমি স্পষ্ট করে বলছি, এই খুনিরা তো পরিচয় প্রকাশ পায়নি। ধরেন আওয়ামী লীগের তারাই এই ঘটনা ঘটিয়েছে ধরুন, ঠিক আছে, তার জন্য অন্য আওয়ামী লীগকে বা গড়পড়তা সবকিছুকে, বা সেটাও না, এটা আমরা চাই বের হোক। আওয়ামী লীগ যদি করে থাকে, আওয়ামী লীগের বিষয়টা ধরুক না। এই অপরাধীদেরকে ধরলে তো অনেকের অনেকের বিষয় বের হয়ে আসে, অপরাধীদের ধরুক। আমরা কে না চাই ধরা পড়ুক বলেন? ধরা ধরার পর কি পড়লে, আমরা জানতে পারি প্রকৃত ঘটনাগুলো? ধরলে তো বোঝা যাবে, ধরলে বোঝা যাবে, জিজ্ঞাসাবাদ করা যাবে, তাই না? কিন্তু এই ঘটনার পর পরে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসলো। তার পরবর্তীতে শনিবার শনিবার 3 দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এই প্রশ্নটা এই কারণেই করছে যে তিনি অবশ্যই দেশে গুরুতর মুহূর্তে বিভিন্ন আচ্ছা, রাজনৈতিক দলের আমি সঙ্গে মত এই বিনিময় বিষয়ে করবেন। বলি, তিন দলের সঙ্গে যে বৈঠক করেছে, তিন দলের কোন একটা সংকট হলেই তিন দলের সঙ্গে বৈঠক করে আমি সরকার। ঠিক প্রশ্ন করতে তো চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু বলছি যে এই তিন দলের সাথে বৈঠক করে কি কোনো সমাধান হয়? তারাই কি একমাত্র বাংলাদেশ? বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে না? তিন দলের সাথে তো বারবার বসে, তাহলে শান্তি কেন ফিরে আসে না? এই তিন দল তো এনাফ না শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই যে এনসিপি কে এখানে বসিয়েছে, বিএনপি জামাতের সঙ্গে বসিয়ে ভাব নেয় এনসিপিও এত বড় একটা দল, কেউ দাম দেয় না, বিএনপির সাথে বসিয়ে দাম বাড়ানোর চেষ্টা করে ডক্টর ইউনূস। তাদেরকে দিয়ে যে হয় না, তার তো প্রমাণিত হচ্ছে, তাই না? একটা সোশ্যাল রিকনসিলেশন দরকার, সামাজিক সমন্বয় দরকার। আমরা কমিউনিটি পুলিশিং বলি না, যে হুম পুলিশিং হুম কমিউনিটি কখন করে? যে পুলিশ একা একা চোর ধরতে পারছে না, অপরাধীদের ধরতে পারছে না, তখন সমাজের মানুষদেরকে নিয়ে একটা কমিউনিটি ওয়ার্ক করে। তেমনি রাজনীতিতে যে তিন দল মিলে যা করতেছে, এই যে আপনার হলো বিএনপি, ঠিক আছে, তাদের গার্ডস আছে, তারা বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার, ঠিক আছে, কিন্তু জামাত কি বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার? 5% মানুষের প্রতিনিধিত্ব করে হয়তোবা, সেটা কি প্রধান স্টেক হোল্ডার হয়? আর এনসিপি কি 1% মানুষেরও প্রতিনিধিত্ব করে বাংলাদেশের? তা বাকি বাংলাদেশের নাগরিকরা কি হাওয়া? তিন দলকে মিলে আপনার হলো তারা সবকিছু করে ফেলবে, তা করতে করে না কেন? হোক না, হলে তো দেশের ভালো হয়। পারে না তো তারা। তাদের হুকুমত কি আছে কোথাও? তাদের হুকুমত স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার, লঞ্চ ঘাট, বন্দর, কোথাও তাদের হুকুমত আছে? তাদের কথা কেউ দাম দেয়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘুরে ফিরে এই 3 দলকে বেছে নেয়, আর সব রাজনৈতিক দলগুলোকে এক এইটাই তো। ধরনের উপেক্ষা করে? আমরা এটা অনেকবার বলেছি, আমরা দেখেন, আমরা এটা অনেকবার বলেছি, বললাম না, ডক্টর ইউনূস এনসিপি কে প্রমোট করার একটা প্যাকেজ নিয়ে আসছে। ছেলেপেলে পারে না, ভার নিতে পারে না, তারপরেও এদেরকে সামনে আগায় দেয়। লোড নিতে পারতেছে না, বেকা হয়ে গেছে লোড ধারে, ঠিক আছে, নিতে পারে না, তারপরে এদের চাপায় দেয়, বিএনপির পাশে বসায় হাতি 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 হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু মানে তো হাতির বাচ্চা তো দূরের কথা, ইঁদুরের মতো তার মানে শারীরিক অবয়ব, তাকে দিয়ে আপনি ভার বহন করার জন্য দেন, কিন্তু যারা ভার বহনে সক্ষম তাদেরকে এখানে সংযুক্ত করা হয় না। এখানে অনেক রাজনৈতিক দল আছে, ইসলামী আন্দোলন আছে, গণ অধিকার আছে, জাতীয় পার্টি আছে, আরো 30টা দল আছে। তারপরে আর আওয়ামী লীগ কেন বাইরে থাকবে আলোচনার? বাইরে রেখে কি লাভ হয়? আপনি আপনি রিকনসিলেশন বোঝেন, সমন্বয় বোঝেন, সামাজিক সমন্বয়। এক আন্দোলনে পুরা সোসাইটির 20% নাগরিককে আপনারা সিস্টেমের বাইরে রাখবেন, এভাবে এভাবে শান্তি আসবে? বলতে পারেন টাইট দেন, টাইট দেন, ভাই টাইট দিলে টাইট হয়, কিন্তু ছিঁড়েও যায়, ভেঙেও যায়, ফেটেও যায় টাইট দিলে, ঠিক আছে।
তো তো তখন কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা বারবার বলছি আমাদেরকে এই সংকটের সময়ও আমরা সাহস নিয়ে বলছি যে সামাজিক সমন্বয় প্রয়োজন, সামাজিক চুক্তি প্রয়োজন, সকল রাজনৈতিক দলগুলো নিয়ে শান্তির আলাপ প্রয়োজন। সেইটা না করে ২-৩টা দলকে ডেকে আনে। তা এত পারে শান্তি প্রতিষ্ঠা হয় না কেন? তাহলে আমার প্রশ্ন, আহ তফসিল তো ঘোষণা করা হয়ে গেছে, তফসিলে আগ পর্যন্ত বিশেষ বিশেষ কোন দলকে ডক্টর ইউনূস প্রায়োরিটি দিয়েছেন, তাদের মূল্যায়ন করার চেষ্টা করেছেন, অতি মূল্যায়িত করার চেষ্টা করেছেন। এখন যে তফসিল ঘোষণা পরে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নির্মাণ হওয়ার কথা, এই যে একটি ঘটনা ঘটলো, আমি বলছি না, আবারও বলি যে অবশ্য সব রাজনৈতিক দলকে সাথে নিয়েই তার দেশের সংকটময় মুহূর্তে আলোচনা করার কথা, কিন্তু সেখানে আবারও সেই তিন দল, তার মধ্যে যে এনসিপি বা জামাত, এটি কি লেভেল প্লেইং ফিল্ড মিন করে? না, এটাই তো, এটা পলিটিক্যালি ৩টা দলকে নিয়ে এটা তো একটা মার্কেটিং বলে এটাকে, হ্যাঁ, মার্কেটিং অ্যাটিটিউড এটা। এই যে মার্কেটিং গুলো করছে, এটা তো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে তো এগুলো। এগুলো তো লেভেল প্লে অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াকে অবমূল্যায়ন করা হচ্ছে। তাদের যে সম্ভাবনা আছে, তারা যে গ্রো করবে, এগুলো তো শয়তানি করছে এগুলো। তাহলে কি হবে তারা তো নির্বাচনে, লেভেল কি হতে প্লেইং ফিল্ড যাচ্ছে? চায় না। তাহলে এই এটা আর নির্বাচন কি কি লেভেল হবে? প্লেইং ফিল্ড কি হবে? এই সরকারে থাকলো, সরকারের থাইকা আপনার হলো বিষয়টা এইরকম যে এই সরকারের উপদেষ্টারা এতদিন সরকার চালালো, এখন এই সরকার চালানোর মধ্যে নির্বাচন এতদিন দিল না, এখন অতিরিক্ত একটা টাইম নিশ্চিত করছে। সেই আপনার ওই যে ফুটবল খেলার নিয়ম দেখেননি, যে পুরো ৯০ মিনিট খেলার পরে একটা সমাধান না হওয়ার পরে এক্সট্রা টাইম দেয়, এক্সট্রা টাইমে গিয়ে তখন আবার খেলে। তো এখন এক্সট্রা টাইমেও গোল হচ্ছে না, তখন উপদেষ্টারা নিজেরাই নেমে গোল দেওয়া শুরু করে দিচ্ছে যে আমরাও এখন খেলোয়াড়, আমরা রেফারি না। উপদেষ্টা নিজেরা গোল দেওয়া শুরু করে দেয়। এখন বিষয় হচ্ছে যে গোলগুলো কাউন্ট হবে কিভাবে, মানে সেগুলো কি কাউন্টিং এর তাদের পর্যায়ে তাদের পড়বে? যেভাবে ভাল তাদের যেভাবে ভাল লাগবে লিখবে, তাদের হাতে ক্ষমতা আছে, লিখবে। জনগণ হুম। দেখছে, দেখতে দেখতে কোন সময় কি হয় বলা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে এই নির্বাচনের ভবিষ্যৎটা কি? নির্বাচনের ভবিষ্যৎ হলো বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপি তো নির্বাচিত হবে আমরা বিশ্বাস করি, তাদেরই হওয়া উচিত। স্বাধীনতার পক্ষের দল হিসেবে আপনার হলো বিএনপি ছাড়া তো এই মুহূর্তে কেউ রাজনীতির মাঠে ফাংশন করছে না, তাই না? আওয়ামী লীগ তো মাঠের বাইরে। তো বিএনপি কিন্তু জিততে হবে, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য জিততে হবে। নাকি আমরা যারা সার্বভৌমত্বের বিরোধী শক্তি, হ্যাঁ, স্বাধীনতার বিরোধী শক্তি বললে ওই আগের বয়ান লাগে, এই জন্য বলতেছি সার্বভৌমত্বের বিরোধী শক্তি। ঠিক আছে, তারা সার্বভৌমত্ব বলে না, তারা কি সার্বভৌমত্বের পক্ষের ইস্টাবলিশমেন্ট নাকি? হ্যাঁ, সার্বভৌমত্বের বিপক্ষের ইস্টাবলিশমেন্ট বাংলাদেশে দখল নেবে, এটাকে আমরা চাই নাকি? আমাদের লড়াইটা তো এখানে। আমরা বিএনপির পক্ষে কেন বলি? বিএনপির পক্ষে এই জন্য বলি, তারা সার্বভৌমত্বের এই মুহূর্তে একমাত্র পাহারাদার। ঠিক আছে, আরেকটা পাহারাদার সে তো একটা বেকায়দায় আছে, বাংলাদেশ থেকে চলে গেছে। কত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, কতগুলো মানুষ নিহত হয়েছে, তাদের তো এখানে প্রাসঙ্গিকতা তারা নিজেরাই হারিয়েছে। সে জায়গা থেকে বিএনপির উপরেই একমাত্র আমাদের ভরসা, যে এই জায়গাতে তারা বাংলাদেশের নেতৃত্ব ভরসা, দেবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে কিন্তু ট্রেনটা কিন্তু লাইনে কিন্তু আমি একটা দাঁড়িয়ে এই আছে? বিষয়ে বলি, বিএনপির উপরে ভরসা হলেও আমরা চাই না যে বিএনপি এই দায় নেই, যে হলো প্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচনের মাধ্যমে অথবা দেশের মেজর একটা স্টেক হোল্ডার আওয়ামী লীগ, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচনী প্রক্রিয়া, সেই মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, এটা আমি চাই না। আমি কোনোভাবে চাই না বিএনপি 280টা আসন পাক। আমি চাই বিএনপি 180টা আসন পেয়ে সম্মানের সাথে সরকার চালাক, এবং সেই 180টা আসনের পরে বাকি যে মানে আসনগুলো আছে 120টা, ওই 120টা আসন তো ওইরাও জামাত শিবির রাজাকাররা পাবে না, ওইটাও দেশের পক্ষে যারা তারা পাবে। ঠিক আছে, এটা আমার চাওয়া, আমার লড়াইটা এই জায়গায়। আপনার কি মনে হয় যে, আমি বারবার যদি জানার চেষ্টা করছি, নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? আমি তো বলছি নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে না পারলে সুষ্ঠু নিরপেক্ষ হয় কিভাবে? আপনার কাছে আমার এ বিষয়ে জানার সর্বশেষ পর্যায়ে, আমরা গত কয়েকদিন ধরে দেখছি ডিসেম্বর মাসে এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালনটা অনেক মাত্রায় বেড়ে গেছে, অনেক বেশি বেড়েছে। এবং এমন এমন স্ল্যাং ইউজ করে আমাদের না, এখন তো আবার না না এখন তো এখন থেকে তো জামাত আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি না। এখন তাদের জন্য একজন মুক্তিযোদ্ধা আছে, ওই যে মেজর আক্তার। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, যাকে বিএনপি এটা ফেলে করেছেন। দিয়েছে, ছুড়ে ফেলেছে, যাকে গাদ্দারি করার জন্য, বেইমানি করার জন্য ছুড়ে ফেলে দিয়েছে। যে ওই যে এভার কেয়ারে গিয়ে বললো না যে বেগম যে মারা গেছে কিন্তু তাকে জোর করে হুম। রেখে দিচ্ছে, একটা গুজব ছড়ানো। জামাত এবং আমাদের তার এখানে সাথে মিল বলেছেন। আছে। হ্যাঁ হুম। হ্যাঁ, জামাত যেরকম এই গুজবটা ছড়াইছে,
তার সাথে মেজর আক্তারও মিলে গেছে এখন। অথচ 2 দিন আগেও মেজর আক্তার যখন বলছিল যে এই রাজাকার, জামাতকে রাজাকার বলছে না 2 দিন আগেও, কয়েকদিন আগে হুম, রাজাকার হুম, বলছে। তো হুম, ওইটা, এটা হলো জামাত, বুঝছেন? মানে ওদেরকে রাজাকার গালি দিয়ে যদি ওদের আবার প্রশংসা করেন, ওরা গদগদ হয়ে আপনাকে বুকে টেনে নেবে। হুম। না, ওইটাই আমার প্রশ্ন ছিল, এটাই যে এটা কিসের লক্ষণ? এই যে অতিমাত্রায় আস্ফালন, আমাদের মহান বিজয় দিবসকে স্ল্যাং এর সাথে তুলনা করা হচ্ছে। আর একজন মৌলবী তিনি বলছেন যে 71-এর প্রজন্ম মিথ্যা, ঘৃণিত। এই যে তাদের যে আহ, কি বলা যায় এটাকে, এই যে মানে এর তো কোনো এটা শেষ নেই কিছু বলার সামষ্টিক। নাই, দেখেন প্রত্যেকটা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই ইতিহাসগুলো মাথার মুকুট হয়ে থাকে। ঠিক আছে, এই মাথার মুকুটকে এখন পা দিয়ে লাথি, ফুটবল বানায় লাথি উষ্টা দিচ্ছে জামাতে ইসলাম। তাদের এখন গায়ে অনেক শক্তি, আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, আমাদের চামড়া তুলে নেবে, হাত পা ভেঙে দেবে, রক কেটে দেবে, অনেক ধরনের হুমকি দিচ্ছে। তো এটা আর কি আমরা ফেস করতেছি বিষয়গুলো, এটা থ্রেট উপলব্ধি করছি, আমাদের চলাফেরার পথে অনেক ধরনের থ্রেট পাচ্ছি আমরা। তো এটাই আর কি বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের নতুন করে সংকট তৈরি হয়েছে। জানি না এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আপাতত কথা বলেই লড়াই করছি, এটাই আর কি। জামাতের এই শক্তির আধার কোথায়? জামাতের এই শক্তিটা আমাদের কারণে এটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা তাদেরকে অতিরিক্ত সুযোগ দিছি। হ্যাঁ, আন্দোলন করলাম আমরা, এরা ছিল লুকায়ে আওয়ামী লীগের লুঙ্গির তলে, আন্দোলনের পর হঠাৎ করে বাইরে হয়ে বলতেছে যে নারায়ে তাকবীর। ঠিক আছে, তো এই হলো বিষয়। তাহলে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ এদের বিরুদ্ধে নেই কেন, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে এবং নানান উপায়ে করবে না তো, আমাদের মিথ্যা এখানে ভাষা বলে সরকারে দিচ্ছে? মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আছে নাকি এই সরকারে? এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, তারা তারা এই যে এত বড় গালি দিল, এত নোংরা নোংরা কথা বললো, তারপরে বাংলা এডিশন নাকি যেন একটা খুলছে, এটা তো এটা একটা পর্ন সাইটে রূপান্তরিত হয়েছে, মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও দেয়। হ্যাঁ, তো এই যে এত বড় নোংরা কথা বললো যে আমাদের বীরঙ্গনারা পতিতা, এই এই ওয়েবসাইট থেকে ছাড়লো, ইউটিউব চ্যানেল থেকে ছাড়লো। ঠিক আছে, এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সব মুক্তিযোদ্ধা কেউ আছে নাকি ওখানে? না সব কনভার্ট হয়ে রাজাকারে রূপান্তরিত হয়েছে? না হলে ওরা ওরা কোনো প্রতিক্রিয়া জানাইছে, কোনো 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 নিষেধাজ্ঞা দিছে, কিছু বলছে, মামলা করছে? কার কাজ? এতগুলো টাকা দিয়ে একটা মন্ত্রণালয় চলে, সেই মন্ত্রণালয়ের টাকা ওদের হাওয়া খাওয়ার জন্য নাকি?